পিনবদন নীরবতা গোল চক্রাকারে বসা পরপর চারটে মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বদ্ধ কামরায়। মাঝখানে রাখা মোমের আলোয় দেখা গেল নুসরাতের এক হাতে নিজের গাল চেপে ধরে বসে আছে থম মেরে। ইরহাম, আহান, মোমো একইভাবে সবাই থমকানো নয়নে নুসরাতের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সকলের মুখে অবাক্তার লালিমা পরিলক্ষিত। কেউই আন্দাজ করেনি এমন কিছু হবে। হুট করে কি থেকে কি হয়ে গেল। নুসরাত গুনে গুনে গত আধা ঘন্টা যাবৎ গালে এক হাত রেখে বসে আছে। মুখের ভাবগতি স্বাভাবিক, কিন্তু এক জায়গায় কখন থেকে বসে থাকাটা অস্বাভাবিক ঠেকছে সকলের নিকট। দমকা হাওয়া জানালা বেয়ে রুমে প্রবেশ করতেই নুসরাত নড়ে চড়ে উঠল। একই জায়গায় গাঁটি গিরে বসার তখন সময় ছিল 30 মিনিট 48 সেকেন্ড। হঠাৎ করে চোখ মুখ অন্ধকার করে অস্পষ্ট স্বরে আওড়ালো, ওই খবিশ আরস চুমি খেয়ে নিয়েছে আমাকে, শালা লম্পট বদমাস, ইতর অসভ্য কুত্তা পাঠা। নুসরাত ইরহাম নুসরাতের অস্পষ্ট স্বরে উচ্চারণ করা গালিগুলো খুব সহজে বুঝে নিল। রুমের মেঝেতে রাখা মোমবাতি হাতে নিতেই যাবে, তার পূর্বে অন্য একটা হাত এসে মোমবাতি নিজের পায়ে তুলে নিল। খোলা জানালার কপাট বেয়ে তখন সনসন বাতাস বইছে। রাতের অন্তিম প্রহরের ঠান্ডা হিমশীতল হাওয়া পুরো রুম জুড়ে ব্ল্যাকবেরির মিষ্টি গন্ধে ছুঁয়ে গেছে, সাথে পুরুষালী শরীরের মাস্কি কাস্তুরির সুগন্ধি। বেসামাল বাতাসে প্রায় নিভু নিভু মোমের জ্যোতি। প্রকাণ্ড জুড়ে কোথাও একটা বাজ পড়ার সাথেই পুরো রুম রক্তবর্ণের লাল হয়ে গেল। মমতা চিৎকার করে উঠে যাকে কাছে পেল তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আহান নিজের পাশের বসা ইরামকে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে পড়ল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঝনঝন শব্দে বৃষ্টি পড়ছে তখন লাগাতার বাহিরে। প্রকাণ্ড জোরের বাজ পড়ার শব্দ ভেদ করে নুসরাতের কানের কাছে দিয়ে বয়ে গেল পুরুষালী লুহু স্বর, জাস্ট একটা চুমু। গালে খাওয়ায় আপনি গুনে গুনে 30 মিনিট 48 সেকেন্ড নিষ্প্রভ ছিলেন। তাহলে আমার উচিত নয় কি প্রতিদিন 24 ঘন্টায় 48টা করে চুমু খাওয়া? নুসরাতের বিরক্তিকে ভুরু গোছালো, হিসিয়ে বলে উঠল, আর একটা চুমু খাওয়ার ধান্দা করলে ঠোঁট কেটে কাকড়াকে দিয়ে দেব। ও তাই নাকি? আরশ নুসরাতের দিকে কাঁধ বাঁকিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো প্রশ্নটা। নুসরাত গাম্ভীর্যের সাথে বলে উঠল, জি হ্যাঁ তাই। আরশ গাল ঠেলে ঈষৎ বাঁকা হাসলো, চোখে মুখে তখন দুষ্টুমি খেলা করছে। নুসরাতের কথা বলা শেষ হতেই আলখোসে দ্বিতীয়বারের মতো গালে চুমু খেলো। শর্তপণে সরে আসতে আসতে মৃদু স্বরে নুসরাতের কানের নিকট নিজস্ব ভঙ্গিমায় বলে ওঠে, তুমি কিছুই করতে পারবে না নুসরাত নাসির, তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার। রিমেম্বার দ্যাট ইউ আর মাই ওয়াইফ, লিগেল ওয়েডেড ওয়াইফ। রিসিপশনের আয়োজনে সকলেই ব্যস্ত। ডেকচির আওয়াজ ভেসে আসছে সৈয়দ বাড়ি থেকে দূরে খালি প্লট হতে। নাসির মঞ্জিলের সামনে পার্কিং করে রাখা গাড়িগুলো আজ সরানো হচ্ছে সেখান থেকে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রিসিপশনের ভ্যানু সেট করেছে, আর তদারকিতে আছে আরশ, ইরহাম, আহান, এমনকি বর নিজেও। কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে নুসরাতের গলা ফাটানো চিৎকার, এভাবে না করে এভাবে করুন বলে শাসাচ্ছে। অনেকক্ষণ চিৎকার করে যখন নিজের ইচ্ছা অনুসারে কাজ সম্পাদন করাতে পারল না নুসরাত, তখন নিজেই লোকটাকে নিচে নামিয়ে নিয়ে উঠে দাঁড়ালো মইয়ের উপর। সুন্দর মতো কাঁচা ফুলগুলো ডাবল সেটআপ টেপ দিয়ে সাইড টেপ দিয়ে আটকে দিয়ে লাফিয়ে নিচে নেমে এলো। হাত ঝেড়ে বলে উঠল, এভাবে লাগাতে হয় ফুল, বুঝেছে? নুসরাতের কথা শেষ করতে পারল না। তার সামনে দাঁড়ানো শটান দেহি আরশ ঝুঁকে আসলো নিচের দিকে। সুগভীর কণ্ঠস্বরে বলে উঠল, না বুঝিনি, বুঝিয়ে বলুন প্লিজ। আরশের কথা কানে তুলল না, এক প্রকার দৌড়ে ওই স্থান থেকে পালালো। বিড়বিড় করলো এমন ভাবে দূরে দাঁড়ানো ইভেন্ট ম্যানেজমেন্ট এর ম্যানেজার শুনে ফেললো তার বিড়বিড়িয়ে বলাটুকু। সে বলেছে, আরশ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, এই বেটা তো ইমরান হাশমিকে পেছনে ফেলে দিচ্ছে অসভ্যতায়। দিনটুকু কেটে গেল ব্যস্ততায়। সকালের পর আর নুসরাতের দেখা পেল না আরশ। তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকলো সে। সন্ধ্যার সময় থেকে শুরু হলো বাহির থেকে আনা বাবুর্চিদের রান্নার তোড়জোড়। কিছু মহিলাদের আনা হলো পেঁয়াজ, রসুন, আদা বাটার জন্য। বাড়ির মহিলারাও তখন হাতে হাতে কাজে গিয়ে দিচ্ছে সবাই। রিসিপশন শুরু হলো সন্ধ্যা আজান শেষ হতেই। পেস্টেল ব্লু কালারের গাউন পরিহিত ইসরাতকে যখন ভ্যানুতে নিয়ে আসা হলো তখন রং বেরঙের আলোয়
অপ্সরার মতো সুন্দর লাগলো। বংশীয় ঐতিহ্যে গৌরবপূর্ণ মানুষের ভেতর এক আলাদা আলো সাজসজ্জার সৃষ্টি হলো। জাইনের পরনে তখন স্যুটকোট, পুরুষালী চাপদারি বিশিষ্ট মুখটা থেকে ঐশ্বরিক জ্যোতি ছড়াচ্ছে। সুন্দর করে ব্রাইড গ্রুমকে ওয়েলকাম করা হলো ভ্যানুতে। বাফেটে যেমন খাবার সাজানো থাকে তেমনি একপাশে সুন্দর মতো করে সাজানো হলো খাবার। দূর হতে তখন বাতাসে ভেসে আসছে বিরিয়ানির খুশবু। অনুষ্ঠান যখন শুরুর দিকে তখনই বাধলো বিপত্তি। দেখা গেল টিস্যুর কমতি, সাথে বিদ্যুতের সমস্যার জন্য বারবার আলো জ্বলছে নিভছে। টিস্যু আনার জন্য নাজমিন বেগম পাঠাতে চাইলেন আহানকে। সৌরভী আগ বাড়িয়ে বলে উঠল, আমি নিয়ে আসছি। সকলে মাথা নাড়িয়ে সায় দিল টিস্যু আনতে যাওয়ার জন্য। এর মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে চাইলেন নিজাম শিকদার। নাতনিকে চোখ রাঙিয়ে বাধা দেওয়ার প্রচেষ্টা করলেন। সৌরভী সেসবের তোয়াক্কা না করে হেলে দুলে দ্রুত পদক্ষেপে অগ্রসর হলো নাসির মঞ্জিলের উদ্দেশ্যে। রাত 8টা থেকে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে নাসির মঞ্জিলে। এত জ্বালাতন করছে কেন, আজ তার কারণ কেউই খুঁজে পেল না। নুসরাত মনে করলো মেন সুইচের তারে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই নিজেই মেন সুইচ চেক করতে লেগে পড়ল। ইরহামকে নাসির মঞ্জিলে যাওয়ার কথা বললে সে সাফ সাফ না করে দিল, সে যাবে না। কিন্তু নুসরাতের জোরাজুরিতে হার মেনে যেতে বাধ্য হলো। তারপরও শুনতে হলো নুসরাতের কান ঝাঁঝানো কথা, যা শালা, মেন সুইচের সমস্যা দেখে দিচ্ছি, স্ক্রু ড্রাইভার নিয়ে আয়, পরে ব্লাস্ট হয়ে যাবে, দেখি খুঁটিয়ে মেন সুইচে কি সমস্যা। ইরহাম নুসরাতকে বোঝাতে পারল না যে মেন সুইচে কোনো সমস্যা নেই, কিন্তু নুসরাত বুঝতে চায় না যেন। কানে তুলো গুজে বলল, যেতে বলেছি না তোকে, যাবি তুই? ইরহাম নাক ছিটকে নাসির মঞ্জিলের ভেতরে যেতে যেতে সতর্ক কণ্ঠে আওড়ালো, পণ্ডিতি করবি না একদম, আমি না আসার আগ পর্যন্ত, পরে দেখা যাবে পুরো ভেনুল্লা আলো চলে গেছে। নুসরাত অহংকার দেখিয়ে বলে, আমাকে একদম নেগলেক্ট করবি না ইরহাম, আমি সব পারি। এই নুসরাতের বা হাতের খেল কারেন্টের জিনিস ঠিক করা। হ বোন, এটা তো গাড়ির চাকা, তুমি একটা খুলে আরেকটা লাগাই দিলা। নুসরাত বিরক্ত হয়ে খ্যাক করে উঠল, বলল, জ্ঞান না ঝেড়ে স্ক্রুড্রাইভার নিয়ে আয়। ইরহাম যেতে যেতে আবারও সতর্কীকরণ দিয়ে গেল, পণ্ডিতি করবি না বলে দিলাম। নুসরাত ইরহামের কথা শোনার পাত্রী, সে চোখার দৃষ্টিতে তাকিয়ে মেন সুইচ লক্ষ্য করলো। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো কোমরে হাত দিয়ে। ইরহামের অপেক্ষায় হাসফাস করলো না, না আসলো না ইরহাম। ইরহামকে মেসেজ দিল, সে রিপ্লেতে বলল, আসছি ভাই, পুরো বাড়ি অন্ধকার করে রাখা, আর ওই বুয়ারাও আসার জামাইছে আসর জমাইছে বাড়ির বাহিরে, ওদের পাশ কাটিয়ে যেতে সময় লাগছে। নুসরাত লিখল, তুই ওদের সাথে ফ্ল্যাট শুরু করেছিস, সেটা বল না। ইরহাম মুখ মোচড় মারার ইমোজি পাঠালো, টাইপিং করলো, তোর মতো পাইলি। এরপর আর নুসরাতের মেসেজ দেখলো না। মোবাইলের সাইড টিপে বন্ধ করে দিল। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের সুইচ টিপে লাইট জ্বালালো। ধীর পায়ে অগ্রসর হলো স্টোর রুমে। স্টোর রুমের ভেতর পা রাখতেই সৌরভীর সাথে চোখাচোখি হলো। কেউ কাউকে বিশেষ পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে উঠল। সৌরভী দুহাতে টিস্যু নিয়ে যখনই অগ্রসর হলো সামনের দিকে, তখনই পুরো স্টোর রুম সহ বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এমন আলো নিভে যাওয়ায় অবাক হলো স্টোর রুমে অবস্থানরত সৌরভী। ইরহাম দুহাতে চুলের মুঠি টেনে ধরে বিড়বিড়ে আওড়ালো, ও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজার সামনে ইরহাম এগিয়ে যেতে দেখলো দরজা বাহির থেকে আটকানো। হালকা হাতে দরজায় চাপড় মেরে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল, এই দরজা খোলো, বাহিরে কে, আমি ভেতরে আছি। ইরহামের চিৎকারের আওয়াজ শুনে সৌরভী পদক্ষেপ দ্রুত হলো, জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে, হয়েছে কি তোমার, চেঁচাচ্ছ কেন? ইরহামের কুঞ্চিত করে রাখা চেহারার দিকে তাকিয়ে থমকে গেল সৌরভী। পুরুষালী গম্ভীর মুখখানা অবলোকন করতেই ঠোঁটগুলো থেমে গেল আপনা আপনি। ইরহামের ধরে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইট অনুসরণ করে সামনে তাকাতেই সৌরভী নিজেও চিৎকার দিয়ে উঠল। অবাক সুরে শুধালো, দরজা বন্ধ করলো কে? মেয়েটার এমন প্রশ্নে ইরহাম নিজের নাক উঁচুতে তুলে তিক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি করেছি বন্ধ? কিন্তু তুমি তো ভেতরে, বাহির থেকে বন্ধ করলে কি করে? সৌরভী কথাটা বলে জিভ কাটলো। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে চোখ তুলে স্বাভাবিক হাসার চেষ্টা করলো, হলো না। ইরহাম দেখলো না সেসব। একে তো রুমে ভ্যাপসা গন্ধ, সাথে গায়ের পরিহিত কাপড়ের জন্য তরতর করে ঘামছে শরীর। এই মুহূর্তে এই বদ্ধ রুম থেকে বের হওয়ার তার মেন ফোকাস। মোবাইলটা সৌরভীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা নাও, দরজার দিকে ধরো। সৌরভী হাতে মোবাইল ধরিয়ে দিয়ে নিজের বাহুর সাহায্যে ধাক্কা দিল দরজায়।
ধাক্কার জোরে দরজা সামান্য পরিমাণ নড়ল না। সৌরভী নিজের গলা উঁচিয়ে চেঁচালো, ওপাশে কেউ আছেন? আমরা ভেতরে আটকে গেছি, প্লিজ দরজা খুলুন। ইরহাম কড়মড় করে বলে উঠল, চুপ, একদম চুপ, চেঁচাচ্ছ কেন? সৌরভী অবাক কণ্ঠে বলল, তো চেঁচাবো না, না হলে বের হব কিভাবে? হ্যাঁ, তোমার তো দাদি আম্মা বাহিরে বসে উল্টাপাল্টা বলবেন না, বলবে না, তার কি ঠিক আছে? ইরহামের কথার ভাবার্থ যখন বুঝলো সৌরভী, তখন জিহ্বায় কামড় দিল, মাথা নাড়ালো উপর নিচ, সে বুঝেছে বলে। জিজ্ঞেস করলো, এখন কি করব তাহলে? এখান থেকে বের হওয়ার উপায়? নুসরাতকে কল দাও, বলো এসে দরজা খুলে দিতে। ইরহামের কথা শেষ হতেই সৌরভী মোবাইল অন করে ফোন দিতে যাবে, স্ক্রিনে গ্রিন লাইট এসে মোবাইল বন্ধ হয়ে গেল। ইরহাম বন্ধ দরজায় ধাক্কা দিতে বিড়বিড় করলো, শাওয়ার সব বিপদ আজ হওয়ার ছিল। অন্ধকার ভেন্যুতে চাপা হইহুল্লোড়, চারিদিকে মানুষের কথা, চাপা গুঞ্জন। নাসির সাহেব জেনারেটর চালু করার কথা বলতে একজন বলে উঠল, মেন সুইচ কেউ বন্ধ করে দিয়েছে। চাচা, গলাটা আরমান শিকদারের। মাহাদি নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই শাহেদ সাহেব এসে তার পাশে দাঁড়ালেন। কারো সংস্পর্শ নিজের কাছে উপলব্ধি করতে ঘাড় বাঁকায় মাহাদি। বাবাকে পাশে দাঁড়াতে দেখে মৃদু হাসির প্রচেষ্টা করলো, পরপর আবারও বাবার হাত পিঠে অনুভূত হতেই ভুরু উঁচিয়ে শুধালো, কি হয়েছে পাপা? শাহেদ খানের চোখে নমনীয়তা থাকলেও কণ্ঠস্বরে রুক্ষতা। নিজের বাড়িতে যাবে না? মাহাদি আমতা আমতা করে বলল, হ্যাঁ যাব তো। কবে? পরপর কঠিন স্বরে ছেলেকে শুধালেন শাহেদ খান। পিঠে তখনও স্নেহের হাত। মাহাদি মাথা নিচের দিকে সামান্য ঝুঁকিয়ে নিয়ে স্বীয় গম্ভীরতা বজায় রাখে, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, শীঘ্রই। মাহাদির কথা শেষ হতেই শাহেদ খান জিজ্ঞেস করলেন, শীঘ্রই কবে? এই বাড়িতে ঘাটি গাড়িছ নাকি? গত মাসখানেক এখানে থেকেছ, এখনো ইচ্ছে শেষ হয়নি? নাকি এই বাড়ির কোনো মেয়েকে বিয়ে করে ঘর জামাই হওয়ার ইচ্ছে পোষণ করেছ? মাহাদি এহসানের বাবার রসিকতায় হকচকালো। লজ্জা পেয়ে বাবার কথার বিপরীতে মৃদু হেসে উত্তর দিল, যাব তো বলছি। ভদ্রলোকের মাহাদির কথা শেষ হতে আনিকা এসে দাঁড়ালো তাদের পাশে, দুহাতে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কথায় ঘি ঢালতে ঢালতে বলল, মম মেয়েটার সাথে বিয়ে দিতে পারো। মেয়েটা ভীষণ ভদ্র, দেখতেও কেমন নাদুস নুদুস। আমি তো কয়েকবার দেখলাম, উন্দা বিড়ালের মতো মাহাদি আড়ে আড়ে ওই মেয়েকে দেখে। কথা শেষে শুভ্র গায়ের রমণী হেসে উঠল ঠোঁট চেপে। মাহাদির চোখ রাঙালো, শক্ত কণ্ঠে বোনের নাম উচ্চারণ করলো, আনিকা। মাহাদিকে রাগ করতে দেখে শাহেদ খান হেসে উঠলেন। দুজনেই টিপ্পনি কেটে শুধালো, এই বাড়ির জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি মাহাদি? শাহেদ খান পরপর ঈষৎ ভুরু উঁচিয়ে ছেলের কাছে বললেন, বয়স তো অনেক হয়েছে, কথা বলবো নাকি হেলালের সাথে? তোমাকেও কি ওর ভাগ্নি দেবে? মাহাদি জোরালো শব্দে কিছু বলতে নিবে আনিকা কেটে দিয়ে বলে উঠল, দেখো ড্যাড, কিছুই বলতে পারছে না ও লজ্জায়। মাহাদি নিজেও চায় মেয়েটাকে বিয়ে করতে। বিশেষ প্রয়োজন ছাড়া স্টোর রুমে প্রবেশ করে না নাসির মঞ্জিলে থাকা কোনো সদস্য, তাই এর রুমের জানালা ও সচরাচর খোলা হয় না, বদ্ধ পরিত্যক্ত রুম হিসেবে পড়ে থাকে। বদ্ধ কাপাটের আড়ালে থাকা ঠেসে রাখা জিনিসের ভারে হাঁটার পথটুকুও ভীষণ সংকীর্ণ। ভ্যাপসা গন্ধে রুমটায় টিকে থাকা মুশকিল। ইরহাম রুমাল মুখে চাপার জন্য বের করেছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের প্রভাবে হাত ফসকে মেঝেতে পড়ে গেছে তা। কবেই এখন পেট ঠেলে বমি উদ্বেগ হচ্ছে, যে কোনো সময় বমি হয়ে যাবে ভাব। এতক্ষণ ফ্ল্যাশ লাইটের আলোয় যতটুকু অন্ধকার নিভেছিল, তার তুলনায় এখন দ্বিগুণ আধারে ডুবে আছে রুমটা। মাকড়সার সাদা বনে জাল সেটে আছে দেয়ালে, ভেতর বাহিরে তখন নিস্তব্ধতায় জুড়ে রয়েছে। পেঁয়াজ রসুন এই রুমের মেঝেতে বিছিয়ে রাখা। তেলাপোকা হাঁটছে বলে মর্মর শব্দ হচ্ছে। আকস্মিক অন্ধকারে গায়ে ধাক্কা লাগলো দুজনের অজান্তে। একসাথে চিৎকার দিয়ে ছিটকে দুদিকে সরে গেল তারা। মেয়েলি গলার মৃদু আর্তনাদ ভেসে বেড়ালো কামরায়, সমস্যা কি তোমার ইরহাম? দরজা ধাক্কা না দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তাছাড়া এতক্ষণ যাবৎ সামান্য দরজাটুকু তুমি ভাঙতে পারলে না। সৌরভীর কথায় ইরহামের শোভনন্দিও প্রবেশ করতে চ্যাত করে জ্বলে উঠল। আমাকে কি তোমার পালোয়ান মনে হয় যে এক ধাক্কা মারবো আর দরজা ভেঙে ফেলবো? ইরহামের বিরক্তি ধরা কণ্ঠে কিছুটা দমে যায় সৌরভী। এক হাতে নাকে ওড়না চাপা দিতে গিয়ে মনে হলো গায়ে ওড়না নেই, খসে কোথাও পড়েছে। আলোবিহীন রুমে চোখ আশেপাশ ঘোরালো, কিন্তু বুঝতে পারলো না ওড়না কোথায়।
হঠাৎ পায়ের উপর দিয়ে শিরশির করে কিছু একটা যাওয়ার অনুভূতি হতে ভয়ে কাঠ হয়ে গেল মেয়েলি মুখটা। শিরদাঁড়া বেয়ে শিরশির করে বয়ে গেল শীতল বাতাস। শুভ্রবর্ণের মুখটা পানসুটে বর্ণের হয়ে উঠল নিমিষে। না চাইতেও বদ্ধ কামরায় সাপের ভয়ে বিকট এক চিৎকার করে ঢলে পড়ল মেঝেতে। গাটুটুকু মেঝে স্পর্শ করতে উচালো শব্দ হলো। ইরহাম দরজায় ধাক্কা দিচ্ছিল বাহুর সাহায্যে। এই অন্ধকার ঘরে মেয়েটা তার পাশ থেকে সরে গেছে টেরও পায়নি সে। যখন আত্মচিৎকারের শব্দ কানভেদ করলো তখন অনেক দেরি। স্টোর রুমের মৃদু আলোর বাল্ব জ্বলে উঠেছে, সাথে সাথে আলোকিত হয়েছে রুমটা। বাহির থেকে দরজা খোলার মর্মরে শব্দ। চোখ তুলে দরজার উপাশে তাকাতে ইরহামের চোখাচোখি জন কয়েক মহিলার সাথে, যারা দরজার কপাট খুলে দিয়েছেন, আর একই সাথে তাদের সন্দেহী নজর ছেলে মেয়ে দুটের দিকে নিবিষ্ট। কুমার কুমারী ছেলে মেয়ে একই রুমে আবদ্ধ অবস্থায় পড়ে ছিল, তা তারা স্বাভাবিক মনোভাবে নিতে পারল না। মনে করলো ছেলেটা মেয়েটার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করেছে। মেয়েটা হয়তো নিজের ইজ্জত বাঁচানোর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আক্ষরিক অর্থে ইরহামের কাপড় ঠিক থাকলেও ও মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সৌরভীর গা জড়িয়ে থাকা কাপড় ঠিক নেই। ওড়না খসে পড়ে আছে এক পাশে, তো অন্য পাশে নারীর শরীর। বড় গলার কাপড় হওয়ার দরুন বক্ষ বিভাজনের একটু অংশ দেখা যাচ্ছে। ইরহাম যতক্ষণে বুঝলো ঘটনা খারাপ দিকে ঘোরাচ্ছে, এরা স্বাভাবিক একটা ঘটনাকে বিপত্নিক রূপ দিতে চাঁদ চলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিকে হই হুল্লোড় বেঁধে গেল সেকেন্ডের ভেতরে। চোখের পলক ফেলার আগে পরবর্তী ঘটনা ঘটলো যে ইরহাম নিজের নামে সাফাইটুকু গাইতে পারলো না, বলতেও পারলো না এখানে খারাপ কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। বাতাসের গতিতে উড়ন্ত খবরগুলো গিয়ে পৌঁছালো সৈয়দ বাড়ির কর্তা ও নিজাম শিকদারের কানে। অবিশ্বাস্য নয়নে দুজনে কয়েক পল তাকে দ্রুত পায়ে রিসিপশনের ভেন্যু ফেলে ছুটলেন নাসির মঞ্জিলে। তাদের পিছু পিছু ছুটলো পুরো পরিবারের মানুষজন। শুধু অজ্ঞাত থাকলো এই বিষয়ে দুটো মানুষ, যারা এই মুহূর্তে নিজেদের তুমুল ঝগড়ায় ব্যস্ত, নিজ নিজ কথার বাণী একে অন্যকে ঝাঁকানোর বৃথা প্রচেষ্টায় রপ্ত। নুসরাতকে মেন সুইচের সামনে দাঁড়িয়ে টানা হেঁচড়া করতে দেখে আরশ অপেক্ষিত গোস্তের ন্যায় খেকিয়ে উঠল পেছন থেকে। গলার আওয়াজ ধারালো করে প্রশ্ন ছুড়ল, ওখানে কি করছো তুমি? মেন সুইচের কাছে কি কাজ তোমার? নুসরাত নিজের মেয়েলি কপালে ভাঁজ ফেলে বলল, মেন সুইচের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ঠিক করার ধরান তো দেখতেইছি, দেখেই বোঝা যাচ্ছে এখানে ঠিক করা হচ্ছে না, কুস্তিগিরি হচ্ছে। নুসরাত ভুরু উঁচিয়ে শুধায়, অপমান করছেন? আরশ দম্ভের সহিত বলে, আমার এত সাহস তোমাকে অপমান করব? আরশের কথায় নুসরাত নাক ফোলালো, দুহাত বুকে বেঁধে শুধালো, কি চাই? আরশ বিড়বিড়িয়ে আওড়ালো, তোমাকে। নুসরাতের কান পর্যন্ত কথাটুকু পৌঁছালো না। খ্যাক খ্যাক করে জানতে চাইলো কি? কিছু না। আরশ নুসরাতকে মেন সুইচের সামনে থেকে সরিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইট তুলে ধরলো সেখানে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ শেষে সুইচ টিপে দিল, আর তাতে আবারও চারিদিক ঝকঝকে আলোয় ভরে উঠল। শুধালো, কোন অশিক্ষিত মেন সুইচ বন্ধ করেছে? নুসরাত চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠল, একদম অশিক্ষিত বলবেন না তো। অশিক্ষিতকে অশিক্ষিত বলবো না? একটা মানুষ কতটা মাথা মোটা হলে রিসিপশনের অনুষ্ঠানের মধ্যে মেন সুইচ বন্ধ করে দেয়? নুসরাত হাত তুলে তেড়ে আসলো আরুষের দিকে, কর্মরিয়ে বলল, অশিক্ষিত হবে আপনার শ্বশুর। আমার শ্বশুর মশাই তো তোমার বাপ। নুসরাত থতমত খেয়ে গেল, জিভ কেটে বলে উঠল, নিজেই অশিক্ষিত আর অন্যকে বলে অশিক্ষিত। আরশ কপালে ভাঁজ ফেলে শুধালো, তুমি এমন চেত্তাছো কেন? আমি তো তোমাকে অশিক্ষিত বলিনি, যে মেন সুইচ অফ করেছে তাকে বলেছি। নুসরাত নিজের কণ্ঠে ধীরতা বজায় রেখে বলে উঠল, তো যে কাউকে আপনি কেন অশিক্ষিত বলবেন? আপনাকে এ সাহস কে দিয়েছে? আরশ ভুরু উঁচিয়ে বিদ্রুপ করলো নুসরাতকে। নিষ্পান গলায় মেয়েলি নেত্রে স্থির করে হিসিয়ে জানতে চাইল, তোমার এত ধরেছে কেন? ওই অশিক্ষিতটা তো তুমিই না? নুসরাত রাগে ফুঁসিয়ে উঠল, দুহাত আরশের গলা চেপে ধরার জন্য পা বাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ আমি বন্ধ করেছি। তো কি হয়েছে? আরশ রাগ করলো কাঁধ ছাকিয়ে। নুসরাতের দিকে গিবা বাঁকিয়ে সামান্য ঝুঁকে এসে শোধায়, হোয়াট আ কোয়েন্সিডেন্স, তার মানে ওই অশিক্ষিতটা তুমি? নুসরাত আরশের বারবার অশিক্ষিত কথা বলাটায় খ্যাপা ষাঁড়ের মতো হিসিয়ে উঠল। দু হাত তুলে থাবা মারার জন্য তেড়ে আরশের দিকে এগিয়ে আসলো। দুজনের ভেতরে তিল পরিমাণ দূরত্ব মিটিয়ে দিয়ে চিৎকার করে বলে, আমি অশিক্ষিত না।
পরপর বিড়বিড় করে আরসের শোনার মতো করে বলল, তুই নিজেই অশিক্ষিত গাধা একটা, পাঠা কোথাকার। আমাকে বলিস আবার অশিক্ষিত, নিজেই ঠিক মতো স্বরবর্ণ পারিস না মনে হয়। আরস নুসরাতের বানান করে করে বলা কথাগুলো বুঝলো না, অবাক নেত্রে নিবিষ্ট করে শুধালো, কি বললে তুমি? এভাবে বলছো কেন? স্পিক ইন বাঙালি, ইন অ্যান আমেরিকান অ্যাকসেন্ট অর ইন আ ব্রিটিশ অ্যাকসেন্ট। নুসরাত আরুষের কথা কানেই তুলল না, খুশিতে গদগদ করে উঠল যখন সত্যি সত্যি দেখলো আরুষ স্বরবর্ণ পারে না। বাংলা সিনেমার মতো তার মনে মৃদুস্বরে গান বাজলো, দোলা দিয়ে গেল হৃদয়। সামনে দাঁড়ানো স্তম্ভিত আরুষকে ভালো করে বাজানোর জন্য এবারে একই পন্থা অবলম্বন করলো। তোরা তো অশিক্ষিত, অ আ ক খ পারিস না মূর্খ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখার বয়সে প্রেম করলে তো এসবই হবে, খাটাইস্যা একটা। নুসরাতের কথাগুলো বানান করে করে বলা শেষ করলো। সামনে দাঁড়ানো আরস নুসরাতের কথা কিছুরই বোধগম্য হলো না। সে বলল, স্পষ্ট শুদ্ধ বাংলায় বলো। আসছে আমার নবাবজাদা, ওনার জন্য বাংলা বলবো না, বলবো না বাংলা, এই ভাষায় আমি কথা বলবো। আরস চেঁচালো, নুসরাত তুমি ভালো কিছু বলছো না আমি জানি, তো জানলে কি হবে, আমি তো বলবো। আরুষ খেপাটে ষাঁড়ের মতো এগিয়ে এসে নুসরাতের দুই বাহু চেপে ধরল, শক্ত কণ্ঠে বলল, বাংলায় বলো। অশিক্ষিত শিখিসনি কেন বাংলা? পারবো না বাংলা পড়তে। আরুষ রাগে চোখে মুখে সব অন্ধকার দেখলো, কটমটিয়ে বলল, তুমি কি মনে করো আমি বাংলা শব্দের উচ্চারণ করতে পারি না? আমি সব জানি। নুসরাত ভুরু উঁচিয়ে বাহবা দিল, আবারও বানান করে বলল, খুব ভালো। চেঙ্গিস খানের বাচ্চা, অশিক্ষিত কোথাকার। তুই স্বরবর্ণ পারিস না, আমি কি করব? আজ থেকে তোর সাথে এভাবেই কথা বলবো, তাহলে আর তুই কিছুই বুঝবি না। নুসরাত কথা শেষ করে গদগদ করে উঠল, নিজেকে বাহবা দিল কিভাবে এই ব্যাটাকে জব্দ করেছে। আরুষকে বিদ্রুপ করে নিজে মনে বিড়বিড় করে, শিখিসনি কেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এবার বোঝ ব্যাটা। নুসরাত আর আরুষের ঝগড়ার ভেতর দূর হতে দৌড়ে আসলো আহান। চিৎকারের আওয়াজ অনেক জোরালো, বারবার উচ্চারণ করছে, সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ। নুসরাত ঘাড় বাঁকিয়ে ওদিকে তাকাতে নিবে, আরুষ নুসরাতের দুই বাহু ছেড়ে দিল, কটমট করে নুসরাতের না বোঝার মতো আওড়ায়, ভান ফান কুলো নুসরাত নাসির, যার অর্থ দাঁড়ায় ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত চোখা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নাতীত কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিয়েছেন? কি বলেছেন আপনি? সাহস থাকলে এভাবে বলুন। আরস ভাব নিয়ে আড়াআড়ি বুকে হাত বেঁধে দাঁড়ায়। নুসরাতের দু কদম দু হাত পেঁচিয়ে দাঁড়ানো আরসকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, কি বলেছেন, কোন ভাষায় বলেছেন? সাহস থাকলে শুদ্ধ বাংলায় এভাবে বলুন। আরস ঠোঁট উঁচিয়ে বিদ্রুপ করে হাসলো, বলল, আমার সাহস কতটুকু তার আন্দাজ তোমার নেই মিসেস আমার, তো বলুন শুদ্ধ বাংলায় বলুন। আরস হাসলো, নিজের দিকে ঝুঁকে এসে বলল, এত ডেসপারেট আমার মুখে কথাটা শোনার জন্য? তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দিই। আরস ভুরু নাচালো। নুসরাত আগ্রহ প্রকাশ করতে বাতাসে ভেসে আসলো গম্ভীর স্বর, ফাক ইউ নুসরাত নাসির। কথাটা শেষ হতে নুসরাত নিজেও সমান জোরে বলে উঠল, ফাক ইউ টু। আরস আর কিছু বলবে, আহান দুজনকে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনের ঝগড়া বাধা দিয়ে বলে উঠল, আপু সর্বনাশ হয়ে গেছে। আহান জিরিয়ে নিল, সামান্য কথাটুকু বলে হাঁপিয়ে উঠেছে এতটুকু দৌড়ে আসতে গিয়ে। নুসরাত চোখা চোখে চেয়ে শুধালো, কি সর্বনাশ? আরুষ নিজেও আহানের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। আহান জোরে জোরে শ্বাস ফেলল, বুকের মধ্যে কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনের অবাক চোখের অবাকতা বাড়িয়ে দিতে আহানের স্বর শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করলো, ইরহাম ভাই আর সৌরভী আপু কট। নুসরাত আর আরস দুই দিকে ছিটকে সরে এবার একই সাথে কান ফাটানো শব্দে দুজনেই চেঁচিয়ে উঠল, কি? এতক্ষণ ধরে ভ্যানুতে থাকা রমরমে ভাব হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। মানুষের ভিড় ভ্যানু হতে কমে গিয়ে একত্রে জমায়েত হলো স্টোর রুমের সামনে। এতক্ষণ যাবৎ ভ্যানু মানুষের কোলাহলে ভো ভো করলেও তা এখন নিস্তেজ। যেদিকে চোখ যায় সেদিকে দু দু ফুলের বাহার আর খাবারের ম ম গন্ধ। আধার নির্মিত রাতটার মতোই সৈয়দ বাড়ির সকলের মুখে আধার লেপটেছে। কারোর মুখের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না। সবাই দাঁতে দাঁত চেপে ইরহাবকে খেয়ে নিবে ভাব নিয়ে তাকিয়ে আছে। সৌরভের গা তখনও মেঝেতে লেপ্টে থাকলেও ওড়না টেনে দিয়েছে কাজের জন্য আনা মহিলাগুলো। পান খাওয়া মুখ দিয়ে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি শব্দ বের করছে, সাথে তাদের মহা মূল্যবান বক্তব্য দিচ্ছে।
পোলা মাইয়া এক লগে এক রুমে কি করে? মাইয়ার তো দোষ আছে। একটা পোলা একলা লগে এক রুমে এক বাড়িতে ঢুকে ক্যাম্পতে। কথাটা বলেছে মর্জিনা। মর্জিনার কথা শেষ হতে ইরহাম নিজের হয়ে শক্ত গলায় সাফাই গাইল। ও আমার সাথে আসেনি, আগে এসেছিল। মর্জিনার সাথে দাঁড়িয়ে থাকা মুন্নি বলে উঠল, হয় একলগে আহো নাই, কিন্তু তুমি যে ওরে ইশারা দিয়া আগে আনছো তা সবাই বুঝবার পারছে। ইরহাম কিছু বলতে নিবে মর্জিনা আবার বলল, ভোলা ভালা মাইয়া মানুষের মনে করছিল কোনো কথা কইবা না, কিন্তু তুমি যে আন্দার ঘরে আইন না ওর ইজ্জত লুটবা তার কথা কি জানতো? যখন জানতে পারছে তখনই নিশ্চয় জ্ঞান হারাইয়া লুটাইয়া পড়ছে। ইরহামের কপালে ভাঁজ ফেলে কিছু বলতে নিবে মুন্নি বিশ্রী ভাষায় বলে উঠল, আমরা তো দেখি নাই মাইয়ার কি ক্ষয়ক্ষতি হইছে। আন্দার ঘরে একলা কুমার কুমারী মাইয়া পোলা ছিল। মাইয়া পোলা এখনো কুমারী কিনা তা কুমার কুমারী কিনা তা তো কইবার পারতাছি না। সোহেব সাহেব নাসির মঞ্জিলে প্রবেশ করতে কথাগুলো সুরসুরিয়ে তার কানে ঢুকলো। নিজের কান দুটোকে এমন কথা বিশ্বাস করাতে পারলেন না যে তার ছেলে একটা মেয়ের ইজ্জত লুটতে নেমেছিল। অত্যাধিক আশ্চর্যিত হলেন। দিক বেদিক ভুলে থম মেরে সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন কয়েক পল। এরপর বড় ভাইদের অপমানে লাল হওয়া মুখ দেখে নিজেকে আর থামাতে পারলেন না। শক্ত হাতে এসে গাল বরাবর বসিয়ে দিলেন জোরে একটা থাপ্পড়। আকস্মিক থাপ্পড়ের হামলায় হেলে পড়ল ইরহাম বাদিকে। নিজেকে ধাতস্থ করে উঠতে পারল না তার পূর্বে সোহেব সাহেব দু হাতে থাবা মেরে ইরহামের কলার চেপে ধরে রক্তচক্ষুতে তাকালেন। অস্বাভাবিক ক্রোধ নিয়ে চেঁচালেন, তোকে এই শিক্ষা দিয়েছি বেয়াদব? কুত্তার বাচ্চা, এত কষ্ট করে বড় করার এই ফল দিলি তুই, শুয়ারের বাচ্চা! পরপর কয়েকটা পরপর আরো কয়েকটা পড়লো থাপ্পড় ডান গালে। ইরহাম নিজের গালে পড়া প্রথম থাপ্পড়ের শোক কাটাতে পারেনি, তার পূর্বে দ্বিতীয়টা পড়েছে। অবাক দৃষ্টি তুলে সম্মুখে থাকা বাবাকে দেখলো চুপচাপ। কয়েক সেকেন্ডের জন্য বাবা ছেলের চোখাচোখি হলো, তারপরে গালে আবারও প্রহার করলো। ইরহামের নিশ্চল চোখে তাকিয়ে থেকে বলে উঠল, আমার দোষ নেই আব্বু, বিশ্বাস করো আমাকে। সোহেব সাহেব গর্জলে উঠলেন, তোর দোষ নেই, তোর দোষ নেই তাহলে এই মেয়ে এখানে কেন? অজ্ঞান কেন এই মেয়ে? বিশ্বাস করব তোকে? কি দেখে তোকে বিশ্বাস করব? সোহেব সাহেব চিত্ত চেতনা হারিয়ে ছেলের গালে পরপর আরো কয়েকটা থাপ্পড় বসালেন। সোহেব সদর দরজা দিয়ে আসতে আসতে চেঁচালেন, এত বড় ছেলের গায়ে হাত তুলছো কেন তুমি? আর একটা আঙ্গুলের ছোঁয়া যদি যেন স্পর্শ না করে। সোহেব সাহেব এসব কথা কানেই তুললেন না। আবারও হাত শূন্য তুলেছেন ছেলেকে মারার জন্য, সাথে চিৎকার করে গালি দিচ্ছেন। ভদ্রলোকের গালির আওয়াজে মহিলাদের গলার আওয়াজ চাপা পড়েছে। ইরহাম টুর শব্দটি করল না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। নিজের হয়ে সাফাইও গাইল না। সোহেব সাহেব ভাইকে টেনে নিয়ে গেলেন দূরে। তখনও সোহেব সাহেব চেঁচাচ্ছেন, তোর কোন আশা পূরণ করিনি আমি? বল, কোন আশা পূরণ করিনি? জবান ফুটে বলার আগেই সব এনে হাজির করেছি তোর সামনে। আর তুই কি করলি কুলাঙ্গারের বাচ্চা, শুয়ারের বাচ্চা? একবার এসে বলতে বিয়ে করবি, এই মেয়েকে তোর পছন্দ, এনে দিতাম না তোকে? আমার মান সম্মান এই করে ডুবালি কেন? আমি মানুষকে নিজের মুখ দেখাবো কি করে? হেলাল সাহেব তখনও শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ইরহামের সামনে। জবাবদিহিতার মতো করে শুধালেন, এসব সত্যি ইরহাম? তোমার উপর ওঠা সকল অভিযোগ কতটা সত্যতা বহন করে আমি তোমার কাছে শুনতে চাই। ইরহাম নির্লিপ্ত, পুরুষালী চোখগুলো সাদা অংশে রক্ত জমেছে। কিংখতকাল সামনে দাঁড়ানো উৎফুল্ল হয়ে ওঠা জনতার পানে তাকালো, যারা নাটক দেখতে ভারী ভিড় বাঁধাচ্ছে। আরো জমা হচ্ছে স্টোর রুমের সম্মুখে। এরপর দেখলো শক্ত মুখে তাকিয়ে থাকা রক্তশূন্য ফ্যাকাশে মা চাচির চোখ মুখ। কানে ভাসলো বাবার চিৎকার, যিনি অবিরত গালি দিচ্ছেন ছেলেকে। চোখের কোটর ঘোরাতে চোখাচোখি হলো নাসির সাহেবের সাথে। তিনি ইশারা দিলেন যতটুকু সত্য ততটুকু বলতে। উনি বিশ্বাস করে ওকে। ভরসা দিয়ে চোখের পাতা ফেললেন। ইরহাম সবটুকু অবলোকন করা শেষে হাঁপারের ন্যায় শ্বাস ফেলল। অপমানে রক্তিম হয়ে ওঠা বড় চাচার মুখটা দেখে চোখ বন্ধ করে নিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো। এরপর নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, যা শুনছেন যা দেখছেন সবই সত্য। ইরহামের কথা শেষ হলো না, তার আগেই হেলাল সাহেব গালে চর বসালেন। আবারও থাপ্পড় বসাতে যাবেন নুসরাত দৌড়ে এসে এক ধাক্কায় দুপা দূরে সরিয়ে দিল ইরহামকে। চোখ দুটো বড় বড় করে শাসালো, আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না, মুখ দিয়ে কথা বলুন। শেষের কথাটুকু চেঁচিয়ে বের হলো মেয়েটার মুখ থেকে। হেলাল সাহেবের চোখের তারায় অদৃশ্য রক্ত ভেসে উঠেছে। নিজেও চেঁচালেন,
তুই বলে দিবি আমায় কি, আমি কি করব? যদি প্রয়োজন পড়ে অবশ্যই বলে দিব। পাশ থেকে মর্জিনার সাথীদের মধ্যে থেকে একজন তাচ্ছিল্য করা মন্তব্য শোনা গেল। এই মেয়ে একে তো বেদ্যপ, তার উপর করছে এখন গালাবাজি, দেখবেন কোন দিন লাঙ্গের। কথা শেষ হওয়ার আগে আরশ চোখ রাঙিয়ে নিষেধাজ্ঞা জারি করতে যাবে, নুসরাত কর্কশ কণ্ঠে বলে উঠল, এই চুপ, তোমাদের ভ্যাঁ ভ্যাঁ শুনতে আমি ইচ্ছুক নই। হেলাল সাহেব আর কোনো শব্দ ব্যয় করলেন না, চুপচাপ গিয়ে বসলেন বরফের মতো হয়ে যাওয়া নিজাম শিকদারের পাশে। ঝর্ণা বেগম দাঁতের পাটি চেপে দেয়াল ধরে দাঁড়িয়ে রইলেন। এই ছেলেকে ধরে পিষে ফেলতে পারলে মনে শান্তি পেতেন, কিন্তু তার চিন্তায় জল ঢেলে দিয়ে নুসরাত, আহান, মোমো, এমনকি ভারী গাউন পরিহিত ইসরাত এসে দাঁড়ালো ইরহামের সামনে। বাড়ির সবার উদ্দেশ্যে ইসরাত রগরগে আওয়াজে বলে ওঠে, ওকে কিছু বলতে হলে আগে তোমাদের আমাদের ভেদ করতে হবে। কলঙ্ক আর পুরুষ শব্দ দুটি যেন একে অপরের বিপত্তিক শব্দ। এই দুটো শব্দ একে অপরকে স্পর্শ করতে পারে না, কিন্তু নারী আর কলঙ্ক দুটি শব্দ যেন একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই শব্দ দুটি শুধু নারী সমাজের জন্য প্রযোজ্য। ইরহামের উপর নিজেদের তোপ খাটাতে না পারলেও অবলা সৌরভীকে নিজেদের কাছে একা পেল তারা। নিজাম শিকদার যখন থেকে নাসির মঞ্জিলে এসেছেন তখন থেকেই নিশ্চুপ। আরমান নিজেও চুপচাপ, জলস্রোতের তরঙ্গের ন্যায় ঠান্ডা। বোনকে জ্ঞানহীন মেঝেতে পড়ে থাকতে দেখে একবার তাকিয়েছিল সেদিকে, তারপর আর ফিরেও তাকায়নি। মহিলারা তখনও ফিসফিস করে নিজেদের বিচ্ছিরি ভাষায় মন্তব্য জাহির করছে। সৈয়দ বাড়ির কর্ত্রীরাও আজ নিজেদের মুখ দিয়ে টু শব্দটি করলেন না। অনেকক্ষণ কাটার পর সকলে দোমানা করলেন কিছু একটা বলতে। মর্জিনা বয়স্ক হওয়ার দরুন সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব রাখলো, দেখুন, কুমার কুমারী ছেলেমেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়েছে ইসলামের শরীয়ত মতে মাটিতে পুঁতে 100 বেতাঘাত। এখন তো ছেলে মেয়েকে এমনি বেতাঘাত করা যায় না, আবার দুবারই সম্মানেরও বিষয়। তাছাড়া আমি আপনাদের বাড়িতে কাজ করি অনেক বছর যাবত, অনেক দিনের চেনা জানা, তাই একটা প্রস্তাব রাখবো। প্রস্তাবটা গ্রহণ করলে দুই পরিবারই সম্মানহানি হবে না। মর্জিনার কথা শেষ হতে নিজাম শিকদার শান্ত মুখে তুলে তাকালেন। তার সূক্ষ্ম ঠোঁটজোড়া যেন অদৃশ্যভাবে তাচ্ছিল্য করে হাসছে। ঠোঁট দিয়ে নির্গত হলো একটা শব্দ, সম্মানহানি। তা তো হয়েই গেছে কখন। হেলাল সাহেব কথা বললেন না। সোহেব সাহেব শুধালেন, কি প্রস্তাব? ছেলে মেয়ে দুটোর বিয়ে পড়িয়ে দিন। নাটক দেখতে আসা সকলে মর্জিনার কথায় সহমত পোষণ করলো। বাড়ির মহিলারা দ্বিমত পোষণ করার পূর্বেই সোহেব সাহেব নিজের রায় রাখলেন, আমি রাজি আছি। আমার ছেলের ভুলের মাসুল কেন অন্য বাড়ির মেয়ে দিবে? আমি এই বিয়েতে রাজি। আরমান দাদার পানে তাকালো। নিজাম শিকদার সোফায় বসা অবস্থায় ভঙ্গুর কণ্ঠে বললেন, আমি রাজি। রাত 10টা বাজছে, তখন ঘড়ির কাঁটায় টিকটিক করে। সৌরভীর যখন জ্ঞান ফিরল তখন তার চারপাশে মানুষ কিলবিল করছে। সকলের দৃষ্টি তার দিকে। ভরা মজলিসে নিজের কাছে নিজেকে সৌরভীর অপরাধী ঠেকল। অচল মস্তিষ্কে চাপ দিলে কি হয়েছে তা মনে করার জন্য। একে তো মনে পড়ল না কিছুই, তার মধ্যে অতর্কিত হামলা হলো তার নাজুক হাতে। মুন্নি এক হাতে টান মেরে তুলে বিছানায় বসাতে বসাতে নিজের কর্কশ কণ্ঠে বলে উঠল, উইঠা বসো মাইয়া, অনেকক্ষণ হুঁশ হারাইয়াছিলা। ইমাম আনিতে যাইতাছে, মাথায় ঘুমটা টানো। সৌরভী কপালে ভাঁজ ফেলল। শূন্য মস্তিষ্কে এসে হাজারটা প্রশ্ন ধরা দিল। ইমাম আসবে কেন? ঘুমটাই বা টানবে কেন? চোখে প্রশ্নাত্মক ভঙ্গি ফুটিয়ে তুলে শুধালো, ইমাম আসবে কেন? সৌরভের প্রশ্নে কাজের মহিলাগুলো পান খাওয়া দাঁত বের করে খিটখিট করে হেসে উঠল। মুন্নির পাশের জন বলে উঠল, লাঙ্গের লগে তোমার বিয়ে পড়াইবার লগে আহে, নটি বেটি বুঝবার পারে না ইমান আহে কেন। সৌরভীর চোখের আকার প্রকট হলো। বিস্ময় নিয়ে দেখলো সবার বিশ্রী দাঁত কেলিয়ে হাসা মুখগুলো। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকেও সৌরভী ঠান্ডা মাথায় জানতে চাইল, কিসের বিয়ে? মর্জিনা বিরক্তি নিয়ে বলল, তোমার আর সৈয়দ বাড়ির পোলার বিয়ে। কথা শেষে সৌরভীর মাথায় ওড়না টেনে দিতে যাবে, সৌরভী হাত চেপে ধরল তার। চোখ মুখে অগাধ অবিশ্বাস চড়ে বসলো। জিজ্ঞেস করলো, কোন ছেলে? মনি ঘোমটা টেনে দিতে দিতে বলল, যার সাথে রুমে ঢুকছিলা নষ্টামি করতে, ইরহাম নাকি জানো, ওর সাথে। মুন্নির কথা শেষ হতেই সৌরভী লাফিয়ে প্রায় উঠে দাঁড়ালো, বলল, বিয়ে করব না আমি। মুন্নির সাথে দাঁড়িয়ে থাকা মহিলারা বিশ্রী শব্দে হেসে উঠল। রসিয়ে রসিয়ে বলল, লাঙের লগে এক রুমে ঢুকবার পারো, বিয়ে করবার কেন পারবা না? সৌরভের মুখ শক্ত হয়ে গেল। অগাধ রাগ নিয়ে শুধালো, লাংকে? কার সাথে আমি রুমে ঢুকেছি? সৌরভের কড়া প্রশ্ন যেন মজাদার ছিল। সকলে হি হি করে হেসে উঠল। বলল, কেন,
ওই পোলা যার লগে রুমে দরজার সিটকিনি লাগাইয়াছিলা? আমি কারোর সাথে রুমে ঢুকিনি, সিটকিনি লাগাইনি। মুন্নি সৌরভীকে বিছানায় বসালো শক্ত হাতের চাপে, ক্যাটকেটে কণ্ঠে বলে গেল, মাগি বেটি বলে কি? আরেকজন বলল, এ তো দেখি ঘোমটার নিচে খ্যামটার রাজ। সৌরভী বিস্ময় বিমূঢ় নেত্রে দেখলো মহিলাগুলোর ব্যবহার। যখন ধীরে ধীরে ঘটনাগুলো জোড়া দিল, তখন বুঝলো ওদের ইশারা কোন দিকে না চাইতেও ঠোঁটে বিতৃষ্ণা পূর্ণ হাসির মেলা বসলো। এরপর মহিলাগুলোর কথা যত শুনলো তত বেশি অবাক হলো। তাকে অবাক করে দিচ্ছে তার সামনে দাঁড়ানো মহিলারা। তাদের কথা দ্বারা তার ঠোঁটে নিছক হাসি খেলা করলো না চাইতো। মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়, এটার মধ্যে কোনো ভুল নেই। আজ নিজে ভিকটিম হয়ে তার প্রমাণ পেল সে। সৌরভী বিছানা থেকে উঠে দাঁড়ায়, মুন্নির হাত নিজের গা থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, এ বিয়ে করব না। মহিলা যেন শোনেনি, একই যুগে বলে উঠল, কি কি? সৌরভী পুরো রুম কাঁপিয়ে চেঁচালো, এই বিয়ে আমি করব না। শুনেছেন আপনারা? এই বিয়ে আমি করব না। মুন্নি নিজের স্বাস্থ্য বিশিষ্ট শরীর নিয়ে এগিয়ে আসলো, বলল, কেন করবা না বিয়া? লাঙের লগে একই রুমে ঢুক্কা শুইতে পারো, আর বিয়া করতে পারবা না কেন? সৌরভীর কানে বিচ্ছিরি শব্দটা প্রবেশ করতে দাঁতে দাঁত চাপলো। নিজের জায়গায় অটল থেকে চূড়ান্ত রাগী কণ্ঠে বলল, আপনার মতো পেয়েছেন অন্যর জামাইয়ের সাথে যেখানে সেখানে শুয়ে পড়বো? সবাইকে নিজের মতো ভাববেন না। কথা শেষ হতে মুন্নির খসখসে হাতের দাবান মার্কা এক থাপ্পড় পড়ল সৌরভীর গালে। ছিমছাম গরনের মেয়েটার শুভ্র গালে ফুটে উঠল থাপ্পড়ের জোরে রক্তের স্ফুলিঙ্গ। মুখ দিয়ে না চাইতেও শব্দ নিশ্চিত হলো, ভাইয়া বলে। না কেউ আসলো না তাকে বাঁচাতে। অপরিচিত মানুষদের ভিড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল সৌরভী। থাপ্পড়ের জোরে গাড়ে চিনচিন ব্যথা হচ্ছে। এক হাত গালে রেখে তখনও অবিচল কণ্ঠে চেঁচালো, বিয়ে করব না আমি, বুঝতে পারছেন আপনারা? বিয়ে করব না আমি। মুন্নি কানেই তুললো না কথাগুলো, টেনে নিয়ে বসালো বিছানায়। শক্ত হাতে মাথা থেকে পড়ে যাওয়া ঘোমটাখানা আবারও টেনে দিতে দিতে বলল, নষ্টামি করবার পারবা, বিয়ে করবার পারবা না কেন? বিয়ে করবি তুই, আজই আর এক্ষুনি। সৌরভী নিজের 19 বছরের জীবনে এতটা অসহায় বোধ করেনি যতটা আজ অনুভব করছে। কোথায় তার ভাই, কোথায় তার দাদা, কোথায় নুসরাত, কোথায় সবাই? আপন বলতে কেউই নেই আশেপাশে। অক্ষিকোটরের ভিতর টলটল করলো পানি। মুন্নিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসলো রুমের বাইরে। দম আটকে দৌড়ে নিচে নামতে নামতে ডাকলো, দাদা। নিজাম শিকদারের কানে নাতনির গলার আওয়াজ পৌঁছালেও চুপ করে রইলেন। নিজের কাপা হাতগুলো চেপে ধরলেন নির্বিকার মুখে হাঁটুতে। সৌরভীর পাগলের মতো দৌড়ে এসে দাঁড়ালো নিচে দাদার সামনে। সেখানে শুধু উপস্থিত সোসাইটির বুজুর্গেরা। চশমার আড়াল হতে কুচকানো চোখ বেরিয়ে আসলো তাদের, আর নিবিষ্ট হলো সামনে দাঁড়ানো সৌরভীর উপর। সে সেসবের তোয়াক্কা করলো না, ভাঙা গলায় চেঁচালো, দাদা আমি বিয়ে করব না। নিজাম শিকদার চোখ তুলে তাকালেন না, বললেন, শুধু বিয়ে করে নাও। সৌরভী চেঁচালো, তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না দাদা। আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি বিয়ে করব না। আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। রাগ করেছো আমার সাথে, তোমার কথা শুনিনি বলে আর কখনো তোমার কথা অগ্রাহ্য করব না। দাদু প্লিজ বাড়ি চলো, এখানে আমার দম আটকে আসছে, আমি মরে যাব। নিজাম শিকদার চুপ করে রইলেন নাতনির আহাজারিতে। সৌরভী ভাইয়ের হাঁটুর কাছে বসে গিয়ে ফুপিয়ে উঠল, বলল, প্লিজ ভাইয়া চলো আমরা বাড়ি চলে যাই। আমি বিয়ে করব না ভাইয়া, দয়া করে আমায় বিশ্বাস করো। আমি কিচ্ছুই করিনি, সব দোষ দেওয়া হচ্ছে আমাকে। ভাইয়া বিশ্বাস করো আমাকে। আরমান উঠে দাঁড়ালো, রক্ত জবার ন্যায় চোখ দুটো দিয়ে অসহায় ভঙ্গুর চোখে পানি লেপটানো বোনকে দেখলো। গালে হাতের পাঁচ আঙ্গুলের চিহ্ন দেখে মায়া মায়া চোখে তবুও উচ্চারণ করলো, বিয়ে করে নে সৌরভী, সুখে থাকবি। এরপর কি হলো? সৌরভী নিজের চোখ টলটলে পানি ছেড়ে দিল। এক গাল বেয়ে টুপ করে চোখের জল পড়লো। চোখ তুলে চক্ষু দর্পণে ভাসলো ইরহামের সুদর্শন মুখ। তখন সকল ক্ষোভ গিয়ে পড়লো তার উপর। একদলা থুতু ছিটকে বেরিয়ে গেল মুখ থেকে। অস্বাভাবিক কণ্ঠে চেঁচালো, লম্পট জানোয়ার, শুয়োর, কুত্তা, আল্লাহ এর হিসাব নিবে তোর কাছ থেকে শয়তান। ইবলিস তোর ধ্বংস হবে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে দুজন মহিলা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল। নিজাম শিকদার চোখ থাকতেও অন্ধের মতো ব্যবহার করলেন। আরমান নিশ্চয় বোনকে অসহায় হয়ে চেঁচাতে দেখেও তখনও সৌরভী চেঁচাচ্ছে, তুই বললি না কেন ওখানে কিছু হয়নি? তুই কেন বললি না? তুই কেন চুপ হয়ে বসে থাকলি? লুচ্চা বদমাশি, তোর অভিশাপ লাগবে আমার। এক মজলুমের অভিশাপ লাগবে তোর গায়ে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে যখন দোতলায় তোলা হলো তখন কেঁদে উঠলো সে শব্দ করে, চেঁচিয়ে ডাকলো, আব্বু। টুপ করে আরেক
ফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। অস্তমিত রবির ন্যায় রক্তিম চেহারা ঘুরিয়ে তাকালো সাহায্যের আশায়। নেই, কেউ নেই, আসছে না কেউ তাকে বাঁচাতে। ভঙ্গুর গলায় নিশ্চিত হলো, আমার আব্বু থাকলে আজ আমাকে এখানে ফেলে রাখতো না ভাইয়া। আমাকে বিশ্বাস করতো। তোমরা সবাই পর, তোমরা আজ আমায় মৃত্যুর দিকে ঠেলে দিলে। তোমরা দুজন কেউ না আমার, তোমরা দুজন স্বার্থপর। আরমান উঠতে গেলে নিজাম শিকদার তার হাঁটু চেপে ধরলেন, শক্ত হাতে নিচের দিকে ঝুঁকে যাওয়া চোখে ইশারায় বুঝালেন না। সৌরভীকে খাটে বসানো হলো। জোর করে গালের মাড়ি চেপে ধরে মুন্নি শক্ত হাতে ঠোঁটে লাল রঙে রাঙাতে যাবে, হাত থামলো তার। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতে নুসরাতের রাগি রাগি চেহারা অবলোকন হলো। মুন্নু ভুরু উপরে তুলে জানতে চাইলো, হাত ধরছো কেন মাইয়া? নুসরাত নির্বিকার চিত্রে বলে উঠল, হাত সরানোর গাল হতে। কেন, ওর ঠোঁট রাঙাবো না? মুন্নির তীক্ষ্ণে মেজাজে কথাটা বলে উঠল নুসরাত। মুন্নির ভারী হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে দেখালো লাল বর্ণ ধারণ করা চেহারা। জিজ্ঞেস করলো, কে মেরেছে? পুরো রুম ফিসফিস করে চলা কথাবার্তা থেমে গেল নিমিষে। নুসরাত আবারও চেঁচালো, ওর গায়ে হাত তুলেছে কে? কোন সাহসে ওকে থাপ্পড় মেরেছে? কে এই সাহস দিয়েছে? মর্জিনা নুসরাতের চেঁচানোতে বিরক্ত হয়ে বলে উঠল, মেয়ে তুমি বেশি ভারী বেয়াদ্দপ, চেঁচামেচি করতেছো কেন? তাছাড়া কথা হুনতাছিল না, তাই মেরেছে। এতে চেঁচানোর কি আছে? এই চুপ! লেকচার ঝাড়তে বলিনি আপনাকে। যা করতে আসছো তা করো, আমাদের বাড়ির বিষয় একদম নাক গলাবা না। মন্টুর স্ত্রী সজনা বেগম বললেন, তো এই মেয়ে বিয়ে করবে না বিয়ে করবে না বলে চেঁচাচ্ছিল, থাপ্পড় না মারলে তো মুখ বন্ধ করছিল না। চেঁচাবে আর বেশি করে চেঁচাবে। ভুলে যেও না ও আমাদের বাড়ির বউ, সৈয়দ বাড়ির বউ। সম্মান দিয়ে কথা বলো, এই ব্যবহার যেন ওর সাথে না দেখি। সাজনা বেগমকে মুন্নির সাথে জন কানাঘুষা করে বলে উঠল, এই মেয়েও দেখবেন কোন দিন লাঙের সাথে ভাগ্যা যাইব। নুসরাত শুনে ফেললো কথাটা। পরনের এমব্রয়েডেড গ্রিন কালার গাউন চেপে ধরলো হাত দিয়ে, বলে উঠল, নিজের মেয়ের মতো ভাবো আমায়? নুসরাত ভুরুযুগল মধ্যিখানে ভাঁজ ফেললো সামান্য, আবারও নিষ্পহ কণ্ঠে বলল, লাঙের সাথে ভেগে যাব? হ্যাঁ, 100 বার ভাগবো। আমার বাপের খেয়ে ভাগবো। তোমার কোনো সমস্যা? সমস্যা হলে বলো, উচ্চমানের মলম কিনে দেব, লাগালে জ্বালা কমে যাবে। সৌরভী ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। নুসরাতের কাপড় এক কোণা চেপে ধরে ফুপিয়ে বলে ওঠে, আমি বিয়ে করব না, আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমায় এখান থেকে বের কর। আমি কিছু করিনি, ওখানে কি হয়েছে আমি জানি না। তুই আমাকে বিশ্বাস করিস না? দয়া করে এখান থেকে বের কর আমায়। আমি কিছু করিনি, ওখানে কি হয়েছে আমি জানি না। তুই আমাকে বিশ্বাস করিস না? দয়া করে এখান থেকে বের কর আমায়। নুসরাত এক হাত রাখলো সৌরভীর মাথায়, ভরসা দিয়ে বলল, আমি বিশ্বাস করি তোকে। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোন বের করে কল দিল ইসরাতকে। রগরগে গলায় বলল, এই তুই আমায় আয় আমার রুমে, আমি একটু বের হচ্ছি, মসজিদে যাব। সৌরভী আঁতকে উঠল। টলটল চোখে তাকাতেই নুসরাত নিচের দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিস করে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আজ আমি যদি চেঁচাই তাহলে তুই বেঁচে যাবি এখান থেকে সৌরভী, কিন্তু যখন রাস্তায় হাঁটবি নষ্ট মেয়ে বলে তোর দিকে আঙ্গুল উঠবে, ইরহামের দিকে আঙ্গুল উঠবে না। তুই নারী, তোর এই বিষয়টা ভুলে গেলে চলবে না। তোর সব থেকে বড় শত্রু তোর মতো মহিলারাই। এরা বিষ গুলে গুলে দিবে তোর জীবনে। বড় বোন হিসেবে বলছি, বিয়ে করে নে। আমি নুসরাত নাসির তোকে কথা দিচ্ছি, সুখে থাকবি তুই, কোনো কিছুর কমতি থাকবে না। বিয়ে করে নে, রাজি হয়ে যায় সৌরভী, চেঁচিয়ে লাভ হবে না। এরপর সৌরভী আর চিৎকার করলো না। বিয়ে করবে না বলে নিশ্চুপ জল তরঙ্গের ন্যায় হয়ে গেল। বিছানায় গা ছেড়ে দিয়ে বসে রইল। ঠোঁটে বিরাজ করলো জীবনের প্রতি নিছক তাচ্ছিল্যের হাসি। চোখের তারায় কিছু একটা সময় কাটলো। আশপাশে বসে থাকা মানুষ তখনও অপেক্ষারত পরবর্তী নাটক দেখার জন্য। এসে দল বেঁধে বসেছে সৌরভীর সামনে। সৌরভী মানুষগুলোকে দেখলো না, সে দেখলো খাটিয়া আনতে যাওয়া হচ্ছে তার জন্য। আর সেই খাটিয়া না চাইতেও জীবনের পরিহাসে কবুল করতে হবে তাকে। সে তো চায়নি তার জীবনে ওই ইতর লোকটা আসুক। সে তো ঠিকভাবে ওই ছেলেটার মুখ পর্যন্ত পরিদর্শন করতো না ঘৃণার প্রহারে। জীবন কি হাস্যকর, তাই না? সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিটিকেই তার তকদিরে লেখা হয়েছে, আর আজ সে সেই ব্যক্তিটিকে কবুল করতে চলেছে। সৌরভী মৃত্যু মানুষের মতো পলকহীন তাকিয়ে রইল দেয়াল ঘড়ির পানে। ইসরাত মেয়েটার মায়াময় চেহারার দিকে তাকিয়ে থাকলো চুপচাপ। চেহারার লাবণ্য যেন কান্নার জৌলুসে বেড়ে গেছে। নির্বাক সে নিয়তির এই পরিহাসে। কি অদ্ভুত ঘটনা! কে জানতো আজ এই দিনে এভাবে তাদের দুজনের বিয়ের ঘন্টা বেজে যাবে। চলবে ইনশাআল্লাহ।